নিজের বেলায় জানি না, লোকের বেলায় সব জানি। নিজের বাড়িতে কি রান্না হলো জানি না, ওইদিকে ইউটিউবে ভিডিও হচ্ছে। আজকে বলো আজকে আমরা রান্না করবো হচ্ছে সুরের চর্বি। খবর সবার থেকে নিজেরটারই খবর। সুরের চর্বিতে ভিটামিন আছে। আচ্ছা খাতা না মোটা কথা বলুন। আচ্ছা নতুন হয়েছে খাতাটা এভাবে রাখবো, লম্বা লম্বা করে ওরে ভাবে লম্বা করলে আমি দেখি যে ডিটেল লেখা যায়। শুয়ে নিয়ে খাতার মাঝখানে দাগ টেনে দেবো, একদিকে আগে হতে একদিকে পেছনের পৃষ্ঠাতে কোনো সুবিধা হয়, পরে সূত্র খুঁজে দেবো। হ্যাঁ তুমি তো সব পারবো, ওখানে করবো কেন, লাস্ট পেজে করো, লাস্ট খাতার লাস্টের দিকে করো, বারবার সূত্র দেখতে সুবিধা হবে। আচ্ছা তাহলে হচ্ছে হ্যাঁ খাতার আগে কাজ করে নাও, সত্যি বুঝতে পেরেছো তো? আমরা হচ্ছে বাঁদিকে লিখো বর্গক্ষেত্র আর ডান দিকে লিখবো আয়তক্ষেত্র। লিখতে হবে। হ্যাঁ আয়নার দিকে দেখো তো লাল আছে কিনা। ও হ্যাঁ অর্পণ তো আছে। আরে তুমি আয়নায় দেখছো বা তুমি সামনে দেখো। কাউন্টিং হচ্ছে। ঠিক আছে আচ্ছা আয়তক্ষেত্র দেখো, আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য হচ্ছে কি, আয়তক্ষেত্র দেখতে হ্যাঁ ছবি আঁকো, পেন্টি যাচ্ছে অসুবিধা নেই, আস্তে আস্তে ধরে আঁকো। আর বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য কি, চারটি বাহুর দৈর্ঘ্য সমান। নিজের মতো করে আঁকো, দরকার নেই অবশ্যই জানবে। তুমি এঁকেছো? ওটা আয়তক্ষেত্রে একটা বর্গক্ষেত্র, আয়তক্ষেত্রের চারটা, বর্গক্ষেত্রের চারটি বাহুর সমান। হ্যাঁ শুরু করো, আমারটা একটু তাহলে ছড়িয়ে দিয়ে এবার আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র হয়ে গেল। কতগুলো জিনিসের আমার কোথায় বর্গক্ষেত্রের সূত্র করে লিখি, বেসিক জিনিস মনে রাখবে। যে কোনো ক্ষেত্র তোমাদের দুটোই আছে, আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র। আয়তক্ষেত্র বর্গক্ষেত্র সাধারণ কতগুলো জিনিস, তিনটে জিনিস হচ্ছে সাধারণ, তিনটে। বর্গক্ষেত্রে সবার প্রথমে আমরা বার করবো এক লিখবো পরিসীমা, কোন লিখবো না আমি সর্বপ্রথম আমরা যেটা বার করি সেটা হচ্ছে কি পরিসীমা। পরিসীমা মানে হচ্ছে মাঠের চারিপাশে বর্গাকার মাঠের চারিপাশে পাঁচিল দেওয়া থাকে, সেই পাঁচিলের দৈর্ঘ্যটাকে আমরা কি বলবো, পরিসীমা। হয়ে গেল। পরিসীমার পরে যেখানে পাঁচিলের ভেতরে ঘাস থাকলে গরু ঘুরে বেড়ায় সেই অঞ্চলটার নাম হচ্ছে কি ক্ষেত্রফল। মানে পাঁচিলের মধ্যের অঞ্চলটা। হ্যাঁ যেখানে অনেক কাজ করা যায় আর কি। এই ঘরটা যদি আয়তক্ষেত্র হয় তাহলে ঘরের মধ্যে সবাই বসে আছে যে জায়গাটায়, সেটাকে আমরা কি বলবো, ক্ষেত্রফল। আর দেওয়ালগুলো কোনো কোনো দিকে যুক্ত করলে কি পাবো, সেটাকে দুই নম্বর ক্ষেত্র বলবো। তিন নাম্বার ভালো করে তাহলে কি এভাবে কি মানুষটাকে জমি নির্ণয় করে? হ্যাঁ তিন নাম্বার হচ্ছে যে মানে মাঠের কোন দিকটা? বাহুর, হ্যাঁ বলো, বাহু মানে মাঠের দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য বা বাহু। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে কটা সূত্র মুখস্থ করতে হবে, তিনটে জিনিস বার করার সূত্র মুখস্থ, তিনটে জিনিস বার হয়ে গেল। আয়তক্ষেত্রটা একই রকম, সবার প্রথমে কি বের হবে, পরিসীমা, তারপরে ক্ষেত্রফল, তারপরে আচ্ছা এখানে আমরা
আরেকটা সূত্র অ্যাড করব একে অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা তাহলে পরিসীমা তাহলে ক্ষেত্রফল তাহলে অর্ধ পরিসীমা মানে সে ভাগ করতে হবে। এক নম্বর কারণ হচ্ছে বর্গক্ষেত্রে 4টি বাহু সমান, কিন্তু আয়তের ক্ষেত্রে হচ্ছে এই চারটি বাহুই হচ্ছে অসমান, সেই জন্য হচ্ছে অর্ধ অর্ধ পরিসীমা বসেছে। ওটা নড়িয়ে দিয়েছে লাগবে না তোমাদের রাই ঈশান নড়িয়ে দিয়েছে আমি নড়াইনি, অরিত নড়িয়েছি। আমি নড়িয়েছি আমি কি করব শব্দ শব্দ জলের বোতলটা ফেলে কই আর এটা হাত লেগেছে, আমি নিজে চোখে আর ঠিক আছে খুব ভালো হয়েছে আর লেগে আমি নড়িয়ে দিতে ওই ওখানে অল্প নেই। আচ্ছা আচ্ছা দৈর্ঘ্য সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস বার করতে হবে সেটা কি বলতো প্রস্থ এখন বলবে যে দেখো বর্গক্ষেত্রে তো এইটুকুনি আয়তক্ষেত্রে এত বেশি কেন ব্যাপারটা বর্গক্ষেত্রে চারটে বাহু সমান বলে অনেক জিনিস কমে যায় বুঝছে তাহলে এবার সূত্রে আসো পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা মানে কি চারটে বাহুর দৈর্ঘ্যের যোগফল এবং চারটে একই জিনিসকে যোগ করার থেকে আমরা একবার কি করবো 4 দিয়ে গুণ তাই জন্য পরিসীমাকে বলা হবে কি আসুন আসুন 4 গুণ বাহু 4 গুণ একটি বাহু দৈর্ঘ্য তাহলে পরিসীমা সূত্র কি হলো বর্গক্ষেত্রে 4 গুণ একটি বাহু দৈর্ঘ্য যা লিখবো তাহলে ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফলের সূত্র কি হবে বাহু বাহু গুণ বাহু বা বাহু স্কয়ার বাহু গুণ বাহু এটা কি করি বাহু স্কয়ার আচ্ছা এখানে এককটা হচ্ছে বর্গ হয়ে গেছে আচ্ছা মনে করে দেখুন এখন লিখুন বুঝে না সূত্রগুলো বুঝে নাও অঙ্ক শুরু পরে তাহলে পরিসীমা বুঝতে পারলাম পরিসীমা মানে কি এই চারটে বাহুর দৈর্ঘ্যের যোগফল আর বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু তো সমান হয় তাহলে চারটে বাহুর দৈর্ঘ্যের যোগফল মানে কি 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য বলে হয়ে যাবে আচ্ছা পরিসীমা করে পারলাম ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে একদম খুব সাধারণভাবে মনে রাখবা ক্ষেত্রফল মানে হচ্ছে পাশাপাশি থাকা দুটি বাহুর গুণফল এটা বাহু নিচেটা বাহুতে বাহু গুণ বাহু মানে ক্ষেত্রফল বাহু স্কয়ার হয়ে গেল ওদিকে চলে আসো অর্ধ পরিসীমা দেখো বর্গক্ষেত্রে 4টে বাহু দৈর্ঘ্য সমান হয় কিন্তু আয়তক্ষেত্রে 4টে বাহু দৈর্ঘ্য সমান হয় না আয়তক্ষেত্রের উপরে বাহু নিচের বাহু সমান ডান পাশের বাহু আর বাম পাশের বাহু কি হয় বিপরীত বাহু এই বড় বাহুগুলোর নাম কি দৈর্ঘ্য ছোট বাহুগুলোর নাম প্রস্থ হয়েছে দৈর্ঘ্য কটা প্রস্থ দুটো এখন আমরা জানি কি পুরোটা এই একটা বাহু দুটো বাহু তিনটে বাহু চারটে বাহু চারটে বাহুকে যোগ করলে কি পাবো পরিসীমা পাবো কিন্তু চারটে ভাই আওয়াজ করছে কি মুখে এই চারটে বাহুকে যোগ করলে পুরো পরিসীমা পাবো কারণ চারটে বাহুর জায়গায় যদি একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থকে যোগ করি তাহলে আমি কি পাবো যোগ আর দৈর্ঘ্য আর একটা প্রস্থকে যোগ করলে কি পাবো অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা মানে কি পেলাম দৈর্ঘ্য যোগ প্রস্থ 2 নাম্বার তাহলে অর্ধ পরিসীমা থেকে আমি এবার পরিসীমা পাবো তাহলে অর্ধ পরিসীমা মানে অর্ধেক তাই তো অর্ধেককে দ্বিগুণ করলে কি হবে আমরা পরিসীমা অর্ধ পরিসীমা দ্বিগুণ করলে তাহলে 2 তাহলে একটি বাহু দৈর্ঘ্য বাহু লিখতে হতো হ্যাঁ বলো বলো কি ওকে একটি বাহু দৈর্ঘ্য বাহু লিখতে হবে তিন নম্বরটা 3 নাম্বার পরে লিখছো না পরে লাস্টে পরে আচ্ছা তাহলে পরিসীমা কি পেলাম 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ ঠিক আছে এবার পেলাম আচ্ছা এবার এই ক্ষেত্রফল মানে আগেরটাই যেটা বললাম এটাও সেম পাশাপাশি থাকা দুটো বাহুর গুণফল তাহলে পাশাপাশি থাকা তাহলে এই ছোট বাহুটার নাম বড় বাহুটার নাম প্রস্থ দৈর্ঘ্য গুণ করলে কি পাবো ক্ষেত্রফল এটা দৈর্ঘ্য গুণ প্রস্থ বলতে পারলাম ছবি ভালো করে মনে রাখবা না বুঝতে পারলে কিন্তু ভবিষ্যতের অঙ্ক হবে না মুখস্থ করে চলবে না এখন থেকে বুঝতে হবে এই সূত্র আজকে থেকে চলছে ক্লাস 4 থেকে চলছে এই 5টা সূত্রই আছে ঠিক আছে তাহলে হ্যাঁ কি বলবো মানে যারা হচ্ছে এই বিষয়গুলো শিখে করতে পারে আচ্ছা হয়ে গেল এটুকুনি দুদিকের মধ্যে একটা বিশেষ পার্থক্য আছে বলো শুনি কি পার্থক্য
পার্থক্যটা হচ্ছে যে যখন সূত্র জিজ্ঞাসা করা হয় তোমাকে, যদি জিজ্ঞাসা করা হয় যে দৈর্ঘ্য অথবা প্রস্থ, তাহলে সূত্রটা কার হবে? আয়তক্ষেত্র না বর্গক্ষেত্র? দৈর্ঘ্য প্রস্থ কার হয়? আয়তক্ষেত্রের হয়। কিন্তু শুধুমাত্র যদি জিজ্ঞাসা করে বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য শুধুমাত্র হয় কার? দৈর্ঘ্য প্রস্থ কার? যখনই অঙ্কের মধ্যে দৈর্ঘ্য আর প্রস্থ এই দুটো কথা লেখা থাকবে বা একটা কথা লেখা থাকবে, বুঝে নিতে হবে কি যা কিছু অঙ্কটা করবো আমরা আয়তক্ষেত্র দিয়ে করবো। আর যদি বলে যে বাহুর দৈর্ঘ্য, শুধুমাত্র একটি বাহুর দৈর্ঘ্য এত, একটি বাহুর দৈর্ঘ্য মানে কি হবে সেটা? বর্গক্ষেত্র। বুঝতে পারলাম? এবার চলে আসি বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা সবার প্রথমে পরিসীমা আর ক্ষেত্রফল বার করেছি দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে। কিন্তু অঙ্কের মধ্যে যদি দৈর্ঘ্য প্রস্থ দেওয়া না থাকে, ক্ষেত্রফল দেওয়া না থাকে, কি করবো? তাহলে আচ্ছা দাঁড়াও, তাহলে পরিসীমা আর ক্ষেত্রফলকে আমরা দৈর্ঘ্য আর প্রস্থের সাহায্যে বার করেছি না? তাহলে দৈর্ঘ্য কিন্তু আমরা পরিসীমা আর ক্ষেত্রফল দুটো থেকেই বার করতে পারি। ঠিক আছে, তাহলে প্রথমে পরিসীমা থেকে দৈর্ঘ্য কি করে দেবো? দেখো পরিসীমাকে উল্টো করে প্রশ্ন, দেখো পরিসীমা কি করবো? প্রথমে 2 দিয়ে ভাগ করে দেবো। পরিসীমা কি করবো? 2 দিয়ে ভাগ। তাহলে অর্ধ পরিসীমা বেরোবে। অর্ধ পরিসীমা মানে কি? দৈর্ঘ্য যোগ প্রস্থ, তার থেকে প্রস্থ বাদ দিলে তাহলে দৈর্ঘ্য বেরোবে। তাহলে নিয়মটা মোটামুটি কি দাঁড়ালো? পরিসীমাকে আমরা 2 দিয়ে ভাগ করবো, তাতে কি বাদ দেবো? প্রস্থ বাদ দেবো। তাহলে কি বেরোবে আমাদের? তাহলে যদি পরিসীমা দেওয়া না থাকে তাহলে ক্ষেত্রফল দেওয়া থাকবে। তাহলে ক্ষেত্রফল দিয়ে ভাগ করবো। হ্যাঁ, না, ক্ষেত্রফল দিয়ে ভাগ। ক্ষেত্রফল কি করে এলো? দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করে। ক্ষেত্রফল দেওয়া আছে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ করে। তাহলে এখানে যদি আমি দৈর্ঘ্য বার করতে চাই, তাহলে ক্ষেত্রফল থেকে প্রস্থ কি করবো? গুণ গুণ প্রক্রিয়ায় এসে তাহলে ভাগ করতে হবে। তাহলে ক্ষেত্রফল থেকে যদি আমরা প্রস্থকে ভাগ করে দিই তাহলে কি পাবো? যদি ছোটবেলায় এই সূত্রগুলো মুখস্থ করে না থাকো তাহলে ভদ্র হয়ে এই বয়সে পড়বে। কি লিখেছো? ক্ষেত্রফল তাহলে লিখলে না যদি পোস্তই বলা না থাকে তাহলে তাহলে আমাদের কোনো কন্ডিশন দেওয়া থাকে। মানে অঙ্কে যদি দৈর্ঘ্য প্রস্থের মধ্যে কোনো একটা দেওয়া না থাকে, তার জায়গায় শর্ত দেবে, বলে দেবে যে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। আচ্ছা যদি এবার হচ্ছে দেখো দৈর্ঘ্য সূত্র যদি মুখস্থ হয়ে যায়, প্রস্থ সূত্র হয়েছি একদম সেম সূত্র, শুধু প্রস্থের জায়গায় আমরা কি লিখবো? দৈর্ঘ্য। তাহলে প্রস্থ প্রথমে কার থেকে বার করবো? আমরা পরিসীমা থেকে। সেম পরিসীমাকে 2 দিয়ে ভাগ করবো, অর্ধ পরিসীমা বেরোবে, দৈর্ঘ্য বিয়োগ করবো। তাহলে কি লিখবো? পরিসীমা বাই 2 মাইনাস দৈর্ঘ্য। আমি জানতাম মানে হচ্ছে মানে চারিটাই দৈর্ঘ্য যেটা হয়েছে, যেখানে প্রস্থ মাইনাস করা আছে সেখানে হচ্ছে পুরোটাই হবে, কিন্তু হচ্ছে মাইনাসের জায়গায় প্রস্থ আছে, সেই প্রস্থ সরে গিয়ে দৈর্ঘ্য হয়ে যাবে। তুমি ক পেয়েছো? আমি খাওয়া পেয়েছি, কিন্তু পরীক্ষা তো এখন তো আন্ডা পাই। পরীক্ষায় হলো হ্যাঁ ক্ষেত্রফল দিয়ে কি হবে? ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। যদি আমাকে প্রস্থ বার করতে হবে, তাহলে দৈর্ঘ্য গুণ করতে হবে। দৈর্ঘ্য গুণ করে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। এটা তো বের করলে স্যার, এই দিকটায় করে নিয়ে ওদিকে যেমন 4টে হাত, ও স্যার স্যার এই দিকটা না বলে ওই দিকটা ও স্যার ওটার হিসাবটা আলাদা। ও স্যার ও স্যার, এই সূত্রটা যদি পরীক্ষাটা লিখতে দাও তাহলে কি এই ছবিগুলো কি আঁকাতে হবে? এই ছবিগুলো আঁকাতে হবে? এই যে এই বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, এগুলো ছবি কি আঁকাতে হবে? পরীক্ষার এককগুলো কি হয় বলো তো? আচ্ছা, আয়তক্ষেত্রে রেখো। আয়তক্ষেত্রের কিছু এটা হলো অর্ধ একক। পরিসীমার একক, বাহুর দৈর্ঘ্যের একক, কার একক? সবগুলো রেখো। সবগুলোর অর্ধ একক, পরি একক, ক্ষেত্র একক। ক্ষেত্রফলের একক সবসময় বর্গ একক, আর ক্ষেত্রফল বাদে বাকি সব কিছুর একক শুধু এককই হবে, বর্গ একক নয়। ক্ষেত্রফলের এককটা কি? বর্গ একক, বাকিগুলোর একক শুধু একক। যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল চাই তাহলে ওটাও বর্গ একক, সব দুটোরই বর্গ একক।
ক্ষেত্রফল চাইলেই বর্গ, ক্ষেত্রফল দিলেই বর্গ। আচ্ছা আমি চলে আসি একটি বাহু দৈর্ঘ্য, এটা কার একটি বাহু দৈর্ঘ্য? বর্গক্ষেত্র কি করে চিনবো? কারণ এখানে দৈর্ঘ্য বস্তু বলে দেওয়া নেই। না বলো হ্যাঁ ঠিক আছে, একটি বাহু দৈর্ঘ্য মানে বর্গক্ষেত্র, একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা এবার আসি। তাহলে আমরা এখানে দৈর্ঘ্য দেখো, বাহুর দৈর্ঘ্যের সাহায্যে আমরা পরিসীমা আর ক্ষেত্রফল দুটোই বার করেছিলাম। তাহলে আমরা এখন দুটো থেকেই বাহু বার করতে পারবো। তাহলে পরিসীমা কি করে বেরিয়েছিল? 4 কে একটি বাহু দৈর্ঘ্য দিয়ে গুণ করে এবার ভাগ করে বেরোবে। কত দিয়ে ভাগ করবো? 4। ওটাই ভাগ করছি, পরিসীমা ভাগ 4। পরিসীমা যদি না দিয়ে অন্ত এটাকে বলে দেবো, ও অঙ্কতে যে যত কিছু হয় সবগুলোর মধ্যে একটা জিনিস দেওয়া থাকবে, তাহলে আমি সূত্রের সাহায্যে সব বইটা বার করতে পারবো। আর যদি কোনো কিছু নেওয়া না থাকে তাহলে কন্ডিশন দেওয়া থাকে, কিছু না কিছু বলে দেবে। 1 কিলো আমের ওজন 4 কিলো হলে দৈর্ঘ্য এত হবে, এরকম বলে দেবে। কিছু না কিছু ক্লু দেওয়া থাকবে, যেটা অঙ্কটা করে দেবে, তো অঙ্ক হলেই ওটা অঙ্ক হবে। বুঝতে পেরেছো? হয় পরিষ্কার মানে মান দেওয়া থাকবে, মানে শর্ত দেওয়া থাকবে। আচ্ছা তাহলে একটি বাহু দৈর্ঘ্য কি করে পেলাম? পরিসীমাকে 4 দিয়ে ভাগ করে। কেন ভাগ করলাম? কারণ পরিসীমা যখন বার করেছিলাম একটি বাহু দৈর্ঘ্যকে 4 দিয়ে গুণ করেছিলাম। বুঝতে পেরেছো? কি বলেছি? খেজুরের রস থেকে খেজুরের পাটালি বানানো। দেখবে যে বাড়িতে গরমকালে গুড় পাওয়া যায় না। আবার দাও, গরম করলে দেখবে গুড় পাওয়া যায় না। শীতকালে ছোলা গুড় পাওয়া যায় খেজুরের, শীতকালে সবার তাই বানাই। কিন্তু গরমকালে কি হয়ে যায়? গুড়টা অতদিনকে রাখা যায় না, ওই জন্য ওই গুড়টাকে জাল দিয়ে কি করে পাটালি। গরমকালে যখন পায়েস হয় বাড়িতে খেজুরের গুড় তো পায় না, ওই পাটালিকে জলে গুলে নেয়। তাহলে খেজুরের রসের মধ্যে জল ছিল, গরম করে বার করে দিয়ে পাটালি বানালো। যখন দরকার হলো জল মিশিয়ে এটাও আমি পরিসীমা বার করছি, তা বাহু দৈর্ঘ্যকে 4 দিয়ে গুণ করতে হবে। কিন্তু এখন তো আমাকে বাহু দৈর্ঘ্য বলে দেওয়া নেই, পরিসীমা দেওয়া আছে। পরিসীমার সময় তো আমি 4 দিয়ে গুণ করেছিলাম, এখন আমি 4 দিয়ে ভাগ করে ওদের বাহু দৈর্ঘ্য। উদাহরণ দিয়ে মাথায় ঢুকে গেছে। হ্যাঁ, আর কিছু বলতে হবে না। দাদা কিন্তু ক্ষেত্রফল থেকে বাহু দৈর্ঘ্য বের করাটা একটু আলাদা। ক্ষেত্রফল থেকে বাহু দৈর্ঘ্য বার করাটা একটু কেন আলাদা? ক্ষেত্রফল গুণ করে ভাগ করে বেরোবে না, বললেন কি বলতো? বাহু গুণ বাহু, তাহলে বাহু দিয়েই ভাগ করতে হবে। আমি বাহু বার করছি, বাহু দেবো পাবো না? আচ্ছা বাহু গুণ বাহু মানে বাহু স্কোয়ার না? বাহু স্কোয়ার তার মানে কি? বাহুকে স্কোয়ার করলে ক্ষেত্রফল আসে, স্কোয়ার দুটো ভাগ। তাহলে ক্ষেত্রফল থেকে যখন আমি বাহু দৈর্ঘ্য বার করবো তখন আমি লিখবো দুটো ভাগ ক্ষেত্রফল, দুটো ভাগ। তাহলে একটু বাহুর দৈর্ঘ্যে যাবো। তাহলে বোঝা গেল অঙ্ক কি করে করতে হবে। যদি বাহুর দৈর্ঘ্য বার করতে পারলে কোন দুটো জিনিস থেকে বার করবো? হয় পরিসীমা নাই পরিসীমা থেকে বার করতে গেলে এটাই বার করতে হবে ভাগ করে, ক্ষেত্রফল থেকে বার করতে গেলে অধিকস্থ। বুঝতে পেরেছো? অঙ্কটা এবার ভালো করে দুই সাইডে ঢুকবে। তাহলে তো পরীক্ষা নেবেন দাদা। হ্যাঁ অঙ্কের পরীক্ষা নিতে হবে, সূত্র তো পরীক্ষা নিতে তোমরা করে আসবে। নেই ছেলে পিলে আছে, বলতে শিখতে পারে। যাবো 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 বর্গর ওরকম ফুটা দিয়েছেন কেন দুটো? ও দাদা ওই বর্গর পরে দুটো ফুটা দিয়েছেন কেন? ওটা বলবো পাগল হয়ে গেছি। ওখানে ফোটা হবে না, বর্গ তো পুরোটাই লিখবে, মানে ব দেওয়া ছিল না, ব দেওয়া ছিল তখন পুরোটা দিয়েছে। শুধু বল থাকলে বর্গ একক বর্গ মাঠের উদাহরণটা দিলে বলে ভালো বুঝতে পারবে। রোদ দিচ্ছে না পিছার ভিড়ে পিছে কত মাঠে হোক না, অত কথা বলিস না। কিচ্ছু হয়নি আগের জন্য সুরক্ষিত দেখ কেমন করছে। হ্যাঁ দাঁত গলায় লাগে দাদু বলছে দাদু করছে
তোর বোঝাতে হবে তো শুনে ধরেছে ওর ভিতরে যে কোন মুখ ফুটেছে তার নেই কি? ওরা তো নতুন তোকে ওরকম করতে পারেন এমনি তোর ভিতরে ভূত আছে কিন্তু বুঝতে পারিস আছে ওই জায়গাটাতে কি হলো কেমন করতে দেখ এরকম করছিস কেন বাইরে চার ওর বলে মুখে পাঠাবো অল্প ওর পেছনে বসিতে কিন্তু খবরদার হয়ে যাবে খবর কলকাতা হয়ে যাবে ওর পেছনে দেখ বসার জন্য কেন লাফাচ্ছে হার এইবার সেই অর্পণের মুখ একদম আমি আছি অর্পণ পেছনে আমি আছি আমি আছি আমি দেখি দিচ্ছি পুরো পেছন এটা জোর করে ছাড়তে হবে যেন আওয়াজ হবে দেখি কিনা কর না জল খাই প্রশ্ন করবো আজ বাংলা তৈরি করেছে আম খাবি আম বাগান ঢুকতে এটা কোন দিক থেকে খারাপ লাগছে হাত দিক খাই দিব উনি জাসি নাম্বার 17 উনি কাপ কে কবে বলতো উনি ফুটবলার কে বলতো ক্রিস্টিয়ানো রোনাল্ডো ধোনি আমি মেসি করে বলছিলাম মাসি করে বলছি হ্যাঁ মাসি আমি আসি লজ্জা করে না অনেকে আছে লজ্জা করে তুই তো আমি ডাকি কি বেশি এই একটা ম্যাচ ছিল তিনটে রোনাল্ডো বড় ছেলে বলতো আর তাদের মধ্যে বেশি দিন বাকি নেই রোনাল্ডো বড় ছেলে বলতো 5-6
রোনাল্ডো রেকর্ড করে ছোটবেলায় যাকে সেঞ্চুরি দেবো রোনাল্ডো সেঞ্চুরি দেবো 100 দিন করে এই সেঞ্চুরি করতে হবে না হাফ সেঞ্চুরি তো করে আমি কিন্তু বলিনি এ বলেছে কিন্তু কার্ডুসে কিন্তু গ্রিপ পাবি ছয় যাবেই না ওখানে জানিস আম গাছের জন্য ছয় যাবেই না আমবাগানটায় সে মন্দিরের পেছনে আমবাগানটায় কার্ডুসে গ্রিপ পাবি শিব মন্দিরের পেছনে লেডিস খেলে না একটা লেডিস আর তুই তো মন্ডল পাড়া আমি বলি কার্ডুসে কিন্তু গ্রিপ পাই একদিন যাবো ঠিক আছে তুই কথা বলে দেবো শুনেছি একদিন যাবো ঠিক আছে ওদের মাঠে যেতে না যাই না না হাফ মিনিট টাইম থাকবে আর ছবি সময় ছোট লিখতে হবে আরেকটা জিনিস পরীক্ষা পারো হ্যাঁ যতগুলো আছে 5 আর 3 সব কিছু শুনে নাও কান খুলে যেরকম ভাবে গণিতের সূত্র হয় পরীক্ষা সেরকম ভাবে নেওয়া হবে আমি শুধু বলবো আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের সূত্রগুলি লেখো
যাবতীয় তত্ত্ব পরিসীমা ক্ষেত্রফল বাহুদৈর্ঘ্য সব মিলে ঢুকে দিয়ে ওরা লিখে দেবো ও দাদা ও দাদা আমি যদি বর্গক্ষেত্রে ক্ষেত্রফল লিখি বাহু বাহু গুণ বাহু গুণ রাউন্ডে লিখে বাহু স্কয়ার লিখে দিলে একবার হবে না হ্যাঁ পুরো পেতে হবে না। আর বলে কিছু নেই ক্লাস 5 এর জিনিস আবার ছাড় দিচ্ছি ওই আজকে পড়ে এগুলো ছবিগুলো নম্বর তাহলে করব না কতগুলো হচ্ছে ছবি রাখবে না আমার কাছে 6 7 8 9 10 11 12 মিনিট আমি ছবি না একটা পরিষ্কার লিখে দাও আমি জানি না কাজ আমি বুঝতে পারি কাজ স্যার টয়লেটে যাবো কি টয়লেটে যাও ছবি এঁকে কি লিখবো ছবির মধ্যে ছবি এঁকে ওই যে ছবির মধ্যে দিলে ভালো লেখা আছে কোনে দেবো কত কত ছবি পেন্সিল দিয়ে আঁকতে হবে ছবি তো পেন্সিল দিয়ে আঁকতে হয় জানো তো? দাদা আয়তক্ষেত্রে শুধু দৈর্ঘ্য প্রস্থ দেখাবো আর এটা না না এই আঁকাই লাগবে না ও দাদা বাহু কি করে দেখাবো আমি কি করেছি ওটাই লিখবা শুধু এরকম গোল করে দেবো আমি গোল করে রেখেছি ওই তো হাতগুলো উপরে তো হেডিং আছে গর্ব করে লিখতে হবে আচ্ছা অমনা রিম্পি সায়ন সুশ্রু সুব্রদীপ ঈশান অরজিৎ সোম রিমি সরদীপ বিশ্বদীপ দীপ প্রচুর তো অনেকগুলো আসছে মাঝে মাঝে আসছে দীপঙ্কর অয়ন সৌন্দর্যী মিষ্টি অর্জন দীপিকা আচ্ছা বিজ্ঞানে আমাদের হচ্ছে ওই জীবন আজকে বই দেবে দেখছি অঙ্কগুলো ঠিক করে নেবো অঙ্কগুলো লিখে আলো দাদা বিজ্ঞান পুরো অধ্যায় শেষ হ্যাঁ পুরো চারটা সিলেবাস আচ্ছা আজকে বই দেবে হচ্ছে অয়ন সাহা আমার অনেক পড়ে তোর পরে দীপঙ্করের হয়েছে একটা দুই তারপর আবার ওখানে তোর জায়গা তো ওখানে তোমাদের আগের দিন পড়া দিয়েছিলাম হচ্ছে 27 আর 28 30 আগে রাখো কত পেয়ে দাদা এমনি আগে রাখো ও আচ্ছা এই বিষয়ে তোমাদের দেওয়া আছে বাবা আচ্ছা 8 নম্বর চ্যাপ্টার শেষ চ্যাপ্টার আচ্ছা আজকে যে অধ্যায়টা পড়বো সেটাই হচ্ছে তোমাদের নিজেকে চিনতে সাহায্য করবে আর নিজেকে চিনতে কি বলতো তোমাদের বয়সের বলে না বয়সের দোষ দেখবা যে বাবা মা পিটাতে ধরে দাদু দিদা কি বলে বয়সের দোষ এবং ছেলেপেলে এরকম করে এখনকার ছেলেপেলে শোনে না ছেলেপেলে বলে আসো আসো দিনের মধ্যে যাও এ ওটা না আরো অনেক কিছু বল তাহলে এখানে বলে অনেক কিছু বলে এর কারণ আছে ব্যাপারটা হচ্ছে কি দাদু ঠাকুমারা তো তোমাদের বাবা মাকে মানুষ করেছে ছোট থেকে তারপরে তোমরা এলে তা দাদু ঠাকুমা কিন্তু জানে যে ছোটবেলায় তোমার বাবা মা কি করতো আবার দাদু ঠাকুমার এটাও দেখেছে যে তোমরা ছোটবেলায় কি করলে তো এই জন্য দাদু ঠাকুমার এই জ্ঞান আসবে যে যেহেতু দাদু ঠাকুমার পুত্র প্রথমটা বা পুত্র বধূ তো দেখেনি বধুর মা দেখেছে এটা উপস্থায় ছিল যেহেতু দেখলো যে বাবা মা এর বাবা মানে দাদু দাদু প্লাস ঠাকুমা দাদু প্লাস ঠাকুমাদের কে এলো বাবা তাই তো বাবা প্লাস মা তারপরে হচ্ছে নিচে আমি ঠাকুমা থেকে এলো বাবা বাবা মা এসে আসি প্লাস দিদা থেকে এলো মাতাশ্রী তাই তো তারপরে মা প্লাস বাবা থেকে কি হলো
গোল্ডেন মুন পুত্র এবার শোনো, বিষয়টা কি দেখো, আবির সাথে কার এবার ধরে দাও, দাদু ঠাকুমা ঠাকুরদা ঠাকুমা আমরা যদি বাবাটা নিয়ে আলোচনা করি ওইটা সেম হলো কি যখন ঠাকুরদা ঠাকুমা থেকে বাবা এলো বাবা ওরা আরো ছিল যেত তো তোমাদের বয়সে ছিল তো তোমাদের বয়সে বাবা কি করেছিল সেগুলো তোমার দাদু ঠাকুমা জানে বলো এরপরে বাবার যখন বিয়ে হয়ে গেল তখন তোমরা এলে মানে আমরা এলাম তা আমরা যখন ওই বয়সটা মানে 13 বছরের কথা বলছি 13 বছর না তোমাদের বয়স হ্যাঁ তা 13 বছর বয়সে বাবা কি করছে সেটা দাদু ঠাকুমা জানে 13 বছর বয়সে আমরা কি করছি সেটা দাদু ঠাকুমা জানে কিন্তু প্রবলেম হচ্ছে কি বাবা জানে না যে সে 13 বছর বয়সে কি করবে এই জন্য দাদু ঠাকুমা এটা জিনিস বুঝতে পারে কি যেহেতু আমার ছেলে করতো আমার বন্ধুর ছেলেও করতো আমার বন্ধুর দাদার ছেলেও করতো 13 বছর বয়সে সবাই একই রকম আচরণ করছে আমার নিজের ছেলেও করছে একমাত্র ছেলে মেয়ে হতে পারে একই রকম আচরণ করছে এর মানে হচ্ছে কি এখনো তো বাঁচতো ওটা এখনো বাঁচতো এখনো এখনো তো নিচের দিকে আসতো যাবে তো এখন বয়সটা পেলো এই বয়সে আচ্ছা এবার বিষয়টা হচ্ছে যে তাহলে দাদু ঠাকুমারা একটা জিনিস বুঝতে পারলো বা যারা যারা রিসার্চ করে বিষয়টা নিয়ে তারা বুঝতে পারবে কি 13 বছর বয়সে বা একটা নির্দিষ্ট মানে 10 বছর বয়স থেকে 19 বছর বয়সের মধ্যে ছেলেমেয়েদের মধ্যে একটা বিশেষ ধরনের বৈশিষ্ট্যের লক্ষণ যে পাওয়া যায় বুঝে গেল একটা চক্র একটা চক্র হ্যাঁ দেখা যায় সব ছেলে শুধু আমাদের ভারতবর্ষে না সারা পৃথিবী প্রত্যেকে জীবন চক্র স্যার, জীবন চক্র। জীবন চক্র হ্যাঁ, বৈশিষ্ট্যের কি চক্র, বৈশিষ্ট্য জীবন চক্র মানে চেঞ্জ না কি বৈশিষ্ট্য এই যে 10 বছর থেকে 19 বছর পর্যন্ত বয়স মানে বৃদ্ধির বয়স বলে না এটা বাবা মা বলে যে এই মোটা হয়ে যাচ্ছে দাদু ঠাকুমা বলে যে একটু তো বড় বয়স বেশি করে খা যেমন দিয়ে তাহলে বয়স আরে দাদু ঠাকুমা বুঝে যায় কি বলে বলে নিজের ছেলেটা দেখেছে এখন ছেলেটাও দেখছে যে ও আচ্ছা বৈশিষ্ট্য তো মিলাতে হবে ওইটা হচ্ছে কথা দেখো ওই জন্য বলে যে দাদু ঠাকুমা খুব ভালো এই যেমন দীপমন বয়স্ক বলে স্যার, হ্যাঁ যেমন দীপমন বয়স্ক বলে। হ্যাঁ ঠিক কারণ রাইট আচ্ছা তাহলে এই বললাম কি 13 বছর বয়সে বা 10 থেকে 19 বছর বয়সের বাচ্চাদের মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্যের লক্ষণ দেখা যায় সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে কি স্নায়ু ও মনের স্বাস্থ্য সর্বপ্রথম কি স্নায়ু ও মনের স্বাস্থ্য কেমন দেখবে যে যখন মানুষ সুস্থ থাকবে তো কখন সুস্থ থাকবে যখন শারীরিকভাবে সুস্থ এবং মানসিকভাবে সুস্থ এবং সমাজে প্রত্যেকটা মানুষের সঙ্গে সুস্থ ব্যবহার করছে তাকে কি বলা হবে স্বাভাবিক সুস্থ মানুষ শুধু শরীর বডি বিল্ডিং এদিকে কুকুর মেরে বেড়াচ্ছে তাহলে কি লাভ? হ্যাঁ হয়তো খুব গায়ে জোর আছে হাড়ের মতো দেখতে বাচ্চাদের মেরে তাহলে সে সুস্থ অসুস্থ এটাই বলছি যে মানসিক সমস্যা মানে এটা সুস্থ মানুষের কথা বললাম অনেক মানুষের ক্ষেত্রে কি হয় কি ত্রুটি থাকে অনেক বাচ্চাদের হয় কি জন্মগতভাবে ত্রুটি থাকে যেমন গর্ভাবস্থায় অপুষ্টি যেমন আফ্রিকার দেশের বাচ্চাদের বেশিরভাগ দেখা যায় কি তারা ওইখানে মানে খেতে পারে না খাওয়ারই খুব কষ্ট যেটা আমাদের এখানে আসতে 50 বছর লেগেছে ভীষণ খাওয়ার কষ্ট ওই জন্য কি বাচ্চারা যখন জন্মগ্রহণ করে কয়েকশো গ্রাম ওজন হয়ে যায় খুব সামান্য সে মনে হচ্ছে বিড়ালের বাচ্চা হয়েছে তারপরে দাদা এই কথা বলেন না বিড়ালের বাচ্চা ইঁদুরের বাচ্চা ইঁদুরের খরগোশের বাচ্চা আচ্ছা তাহলে ব্যাপারটা হচ্ছে কি তাহলে গর্ভাবস্থায় কি অপুষ্টি কোনো কারণ পেলাম বিভিন্ন কিন্তু মানসিক সমস্যার কারণ মানে ভালোভাবে মা যদি না খাবার দাবার গ্রহণ করে তাহলে যে বাচ্চা গর্ভে আছে তারও কিন্তু পুষ্টি সঠিকভাবে উল্টোপাল্টা খাওয়ার গুলো তারপরে যে বিভিন্ন রোগের সংক্রমণ জন্মের পর মানে জন্মানোর পর অনেক বাচ্চা দুর্বল হয় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায় তারপরে যে বুদ্ধির বিকাশকে ব্যাহত করতে পারে মানে ছোটবেলা থেকে যদি অনেক কিছু জীবনে ঘটতে থাকে মানসিক যদি বিকাশ না হয় সেটাকে আমরা কি বলবো চরম বদল ঝামেলা যেমন আমি তুই তো ঠিকই আছে তুই বজ্জাত আমার সব ঠিক আছে কিছু ডিফেক্ট নেই তোমার স্বভাবে ডিফেক্ট আছে হ্যাঁ ও সবই ঠিক আছে কিছুই ভুল নেই আচ্ছা মানসিক চাপে আছে ব্যাপারটা হচ্ছে কি আশেপাশের পরিস্থিতির চাপ যেমন উদাহরণ দিই যেমন মনে করো আমাদের এখানকার মোটামুটি এই তোমাদের বয়সী ছেলে মেয়েগুলো কি করছে পড়াশোনা
পড়াশোনা করছে, ফোন ঘাটছে। তুমি ইসরায়েলে যাও, ইসরায়েল ভারতের টেকনোলজি সব থেকে বিশেষ দেশ, সব থেকে ভালো দেশ হচ্ছে ইসরায়েল, সব থেকে উন্নত দেশ ইসরায়েল। জাপান না ইসরায়েলে হয় কি, ইসরায়েল আর ইসরায়েলের যুদ্ধ হয় মাঝে মাঝে। ইসরায়েলের 12 থেকে 19 বছর যে তরুণী থাকে, যেগুলো আমাদের এখানে হাত ধরে সাইকেল নিয়ে ঘুরে বেড়ায়, সেম বয়সে ওরা ওখানে কি করছে, যুদ্ধের জন্য প্র্যাকটিস করছে, মাঠে গিয়ে ব্যায়াম ট্যাম করছে, মানে যেটা আর্মিতে শেখানো হয়। জনসংখ্যা কম না, আর আমাদের এখানে কি করছে, চলো রিলস বানায়, চলো সবাই দেখে দেখে সবাই দেখে দেখে আচ্ছা, তাহলে এখন বলছি মানসিক চাপের বিষয়টা কি? আশেপাশের পরিস্থিতি, মানে আশেপাশের পরিস্থিতি যেমন হবে বাচ্চা সেভাবে শিখবে। যেমন যদি কোনো বাচ্চার একটু ছোটবেলা থেকে বাড়িতে একটু গরিব পরিবেশ, তাহলে বাচ্চার মাথার মধ্যে কি হয়ে যাবে যে আমি গরিব, আমি গরিব। কিন্তু যদি কোনো একটা বাচ্চা ছোটবেলা থেকে প্রচুর মানে হিসাবে ধনী যাদের বলা হয়, তাদের মানসিকতা ধনী। যেমন মনে করো একটা গরিব বাচ্চা আছে, সে বাচ্চাটা সরকারি ভালো চাকরি, মানে বড়ভাবে পড়াশোনা করে চাকরি করছে। দ্বিতীয় বাচ্চা হচ্ছে ধনী ব্যক্তির বাচ্চা, ঠিক আছে? ছোটবেলায় তাদের জন্য একটা এসে লিখতে বলা হয়েছিল যে তুমি তোমার জীবন সম্পর্কে একটা লেখো, বা একটা দরিদ্র মানুষের জীবন সম্পর্কে একটা রচনা লেখো। যে গরিব ঘরের বাচ্চা এমন রচনা লিখেছে, ওর গরিব দেখে কান্না হয়ে যাচ্ছে। এইরকম গরিব হতে পারে, খেতে পায় না, দুটো প্যান্ট করে ঘুরে বেড়াতাম, স্টেশনে শুয়ে পড়তাম, ডাস্টবিনে 80 স্টেশনে না, ডাস্টবিনে একটা ছোট্ট লাইন আছে, ডাস্টবিনে একজন একটা আপেল ফেলে দিয়েছিল, আপেলটা পচে গেছিল, তার 20% অংশ টুকরি ছিল, সেই টুকরি থেকে খেয়ে নিয়ে আমরা বেঁচেছিলাম। এই হচ্ছে এবার যে ধনী ব্যক্তি ছিল সে লিখেছে খুব গরিব পরিস্থিতির কথা, দোতলা বাড়ি, খুব আমাদের ছোটবেলায় আমরা খুব গরিব ছিলাম, আমাদের দোতলায় একটা বাড়ি ছিল, আমাদের একটা ছোট্ট গাড়ি ছিল, আমাদের মার্সিডিজ ছিল না, মাত্র 2-1টা বুলেট ছিল, BMW ছিল একটা, ওটা মার্সিডিজ না, চাকরি নেই আলো চলে না। ওর ক্ষেত্রে হচ্ছে গরিব মানুষের খাওয়া এরকম, তার ওর পরিস্থিতি অনেক বড় লোক, আমাদের যারা বলে না মিডিল ক্লাস, তারা কিন্তু আদৌ আমরা বলি না আমরা মিডিল ক্লাস। মিডিল ক্লাস মানে হচ্ছে বাড়িতে যদি একজন ব্যক্তি থাকে, তাহলে তার ইনকাম হতে হবে মাস দিলে অন্তত 30,000 বা 30,000, সে হচ্ছে সে মতো। এবার শুনো 30,000 টাকা দিয়ে ছেলে ইনকাম করতে শুরু করে, ছেলের বিয়ে দিল হলো, বাবা মা কথা বাদ দিল, ছেলে এখন দুজনে হয়ে গেল, ইনকাম কিন্তু 30,000, তাহলে 30,000 যখন ছিল সে মধ্যবিত্ত ছিল, প্রমোশনের কথা পরে আসছে, যেহেতু 10 বছর পরে 1,000 2,000, তাহলে এখন মানুষ দুটো, তাহলে দুজনের সাপেক্ষে প্রত্যেকের ইনকাম কত হলো, 15,000 সে মতো তারা করি, তাহলে বিয়ে করলে মানুষ আসলে বই চাকরি তাহলে পরিস্থিতি কি বুঝতে পারলে? বিয়ে করছে না, পরিস্থিতি বলতে পারলে আমি এমনিই করি না, বিয়ের পরে কত আচ্ছা এই শোনো, তাহলে একটা জিনিস, আচ্ছা আমাদের এখানে কেমন দেখা যায় বলি, আমাদের এখানে দেখবে যে কিছু কিছু তোমাদের মা বাবা যেরকম নিজেরা প্রচুর খাটাখাটনি করছে এবং তোমাদেরকে সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে, মানে দেখা যায় কি যদি একটা ছেলে ভালো রেজাল্ট করে এবং তার রেজাল্ট দিতে বাবা মা যায়, ছেলে আর বাবা মায়ের মধ্যে পোশাক আশাক পোশাক এবং যে যে মানে দেখতে যেমন লাগে, দেখতে লাগে কি বাবা মা কোথা থেকে এলো, ছেলে মনে হচ্ছে ভয় পায়,
তে বললো যে এটা হয় না, এটা বাবা মা তোমাদের করে রেখেছে। কিন্তু আসল পরিস্থিতি আমরা সবাই করি না। সারাদিন মোটামুটি টিউশন পড়াশোনা করতে করতে ওসব হয়ে যায়, বুঝতে পারলাম? তা তোমাদেরও পরিস্থিতি সেম। বাবা মা তোমাদের যে ফেসিলিটি দিচ্ছে সেটা কিন্তু বাবা মারা কখনোই তাদের বাবা মা হয়তো দিতে পারে, মানে তারা চেষ্টা করছে আজকে দিন। তাহলে তাহলে এখন যদি বাবা মা পরিস্থিতি না দেয়, हम गरीब है, তোমাকে পড়তে হবে না, বাড়িতে বসে পড়ো। এখন যদি বলে বিবেকানন্দ লাইটের রাস্তার লাইটের নিচে পড়তে, ওই জন্য বাড়িতে লাইট हम छापी है সেটা তো চলবে না। বিদ্যাসাগরের এই শিক্ষিটা দড়িটা জানলার সাথে যে কবির নামটা ধীরে ধীরে আমি ছাপি কে কবি পৃথিবীতে কেউই গরিব না দাদা। সবাই রাতে আরে গান যদি 1 লাখ টাকা লাগে আমি তো 20 কোটি টাকা দিয়ে তো শরীরটা আমাকে যদি দিতে জায়গা না দিতে আমার শরীরটা বড় লোক আর কাজে সব কি তার কাছে টাকা নেই বলে তুমি দেখা না বড় বাকি মাসিক টাকা দিয়ে যে গরিব আছে সে একদিন বড় করে, যে বড় করে সে গরিব হবে। সবাই সে তেরা সেনা ওটা ছিল এই কবিকে কিভাবে আরো বাচ্চাদের মানসিকতা খারাপ হয়, বাড়িতে অভ্যন্তরে টানা পড়ে, যেটা বললাম বাড়িতে যদি অর্থনৈতিক টানাটা হয় তাহলে কিছু সমস্যা হয়, মানসিক দ্বন্দ্ব এবং সিদ্ধান্ত নিতে না পারে। মানে কোনো একটা জিনিস হয় কি, বাচ্চাদের ধরুন আজ সকালবেলা পড়তে যেতে ছোট একটা সিদ্ধান্ত, সে পড়তে যাবো কি যাবো, সিদ্ধান্তটা মায়ের কাছে শুনতে, ও মা যাবো কি যাবো না, বৃষ্টি হচ্ছে। আচ্ছা, এর পরেরটা সব থেকে ইন্টারেস্টিং, যেটা তোমাদের বয়স থেকেই শুরু হয়, সেটা হচ্ছে নেশা। নেশা অনেক কিছু নয়। আচ্ছা, নেশা অনেক কিছু হয় তোমাদের বয়সে, সেটা হচ্ছে দেখো, একটা হচ্ছে ধূমপান, একটা হচ্ছে ধূমপানের নেশা হতে পারে, একটা মোবাইল ফোনের নেশা হতে পারে, একটা মদ্যপানের নেশা হতে পারে। কে বলবো? আরেকটা নেশা আছে। বলো, বলো। এটা সাথে এটা দিয়েছে একদম এই 8 নম্বরটা আছে। এই ছাড়া আর যে নেশা খাবার নেশা, ফুড খাওয়া যা ইচ্ছা পাবো খাবো। আরেকটা নেশা আছে। আরো আছে। না, ফাস্ট ফুড না। আচ্ছা, আরেকটা নেশা তো। আচ্ছা, আর কি আছে? আরেকটা নেশা তো না না, আরো আছে। তোমার নেশা আরো একটা নেশা আরো ওটা আমার নেশা আরে প্রেমের নেশা। কি বলছে না, আরো আছে। পেমেন্ট আরেকটা যে লিখবে আরেকটা যে আরেকটা হচ্ছে ভালো লাগার নেশা। আচ্ছা, না বিহু ভালো লাগা অনেক নেশা। ভালো লাগে অনেক ভালো লাগে। নেশাটা ভালো লাগার মধ্যে আছে। মানে এক কথাতে নেশা বলতে গেলে সেটা ভালো লাগে। যেমন পড়াশোনা ভালো লাগা কারো ধোঁয়া ওড়াতে ভালো লাগে, কারো মোবাইল ঘাঁটতে ভালো লাগে, কারোর খাবার খেতে ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আরেকটা ভালো লাগা হচ্ছে যেটা অপর আকর্ষণীয় অপর লিঙ্গের হ্যাঁ বলুন। আচ্ছা, ছোটবেলায় লিঙ্গ বলে তো স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ, না ভাই কি? আমরা আবদ্ধ মানুষের একটা হচ্ছে ছেলে, মানে ছেলে খুব হয়েছে। ফিমেল মানে আচ্ছা, তাহলে ভালো লাগা থেকে সবকিছু হয়। এবার এবার আরেকটা অনেকে বই পড়া নেশা থাকে, কারো সিনেমা দেখার নেশা থাকে, সিনেমা দেখার। সেটা মোবাইলের মধ্যে এটা বলতে পারো নেশার বিষয়টা এরপরে আসবো আমরা। কারো মারবাড়ি করতে আমার নেশা বলতে অনেকে এটা একটা অন্য লিঙ্গের প্রতি টান আকর্ষণ হয় না? আরো অনেক নেশা আছে। হয়
মানে মানে ধরো কিছু করতে ভালো লাগে না। আর এটা হচ্ছে কি ডান বাম চিনতে না পারা, তেমন অনেকে দেখো বি এরকম ভাবে লেখে, মানে বি লিখ থেকে ডি লিখে ফেলে, ডি লিখে এই তো, আমার- লিখে।